পহেলা বৈশাখে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথম দিনেই পাচ্ছেন 20,671 জন কৃষক। সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত হলে বদলে যাবে কৃষির চিত্র, বলছেন উপভোগকারীরা। যদি আমাদেরকে কৃষিকার্ডটা করে দেয় সরকার, আর এই বীজ সারের দাম একটু কমায়া দেয়, তাহলে আমাদের কৃষকের জন্য খুব ভালো হবে। সরকার যদি কৃষিকার্ডে, আলহামদুলিল্লাহ আমরা কৃষিকার্ডে সরকার সেটাই আবেদন করি। তো লোনটা যাতে আমরা কৃষিকার্ডটা দিয়ে করতাম পারি, এই জন্যই এটা সারটা যাতে আমরা ঠিকমতো পাই। নতুন বছরকে বরণে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব শুরু। দেশ জুড়ে পহেলা বৈশাখ উদযাপনে নানা আয়োজনের প্রস্তুতি। নববর্ষের কেনাকাটায় ব্যস্ত উৎসব প্রেমীরা। আমাদের সংস্কৃতির উপরে বারবার আঘাত আসার কারণে আমরা সেরকমভাবে উৎসব আয়োজন করতে পারিনি। তো এবার মনে হচ্ছে যে সব কিছুকে ছাড়িয়ে যেতে পারবো আমরা। আমাদের বেবি তো ওর প্রথম বৈশাখ, আমরা তিনজন একটা ম্যাচিং সেট নিয়ে আমরা একটা ড্রেস কিনতে চাচ্ছিলাম। পহেলা বৈশাখ ঘিরে জমজমাট ফুলের বাজার। যশোরের গদখালিতেই 3 কোটি টাকা বিক্রির আশা। ইলিশের চাহিদা মেটাতে নিষেধাজ্ঞা অমান্য করেই নদীতে জেলেরা। পয়লা বৈশাখে ইলিশের চাহিদা বেশি, তবে যারা আনে দূরের থেকে তারা আনে বিদে আজকে আরো চলতেছে। ফুল মোটামুটি মজুদ আছে, তো যদি দামটা ভালো পায় তাহলে চাষি আর একটু ভালো লাভবান হবে। এবং ধামরাইয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না জ্বালানি। ডিজেল সংকটে সেচে ধস বিপাকে কৃষক। ফসল উৎপাদনে শঙ্কা। স্বাগত এখন জনপদে, সঙ্গে আছে আমি সুমাইয়া রাত্রি। কুমিল্লার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত খাদ্য সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে, বাড়ছে রপ্তানিও। এই সাফল্যের পেছনে রয়েছে কৃষকদের পরিশ্রম, তবে চ্যালেঞ্জও কম নয়। এই অবস্থায় কৃষক কার্ড চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বৈশাখের প্রথম দিনে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টরা বলছেন, কৃষক কার্ডের সঠিক বিতরণ হলে দেশের কৃষি চিত্র বদলে যাবে। খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন। উচ্চ মূল্যের কালো চাল রপ্তানির জন্য প্রস্তুত করেন কৃষক মঞ্জুর হোসেন। লালমাই পাহাড়ের ঢালু জমিতে উৎপাদিত কচুরলতি রপ্তানি হচ্ছে পৃথিবীর 25টি দেশে। জেলার 8,20,000 কৃষক পেঁয়াজ, সরিষা সহ বৈচিত্র্যময় ফসল চাষে এনেছেন ব্যাপক সাফল্য। 63 লাখ জনসংখ্যার খাদ্য চাহিদা মিটিয়ে গত বছর উদ্বৃত্ত ছিল 1,67,000 মেট্রিক টন। বজ্রপাত, ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, অতিবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ কৃষকের ভাগ্যে বারবার আঘাত করলেও রোদের হাসির মতোই আবার ঘুরে দাঁড়ান দম নামানা কৃষকরা। এই ঝড় বৃষ্টি আইলে মনে করেন ধানের ক্ষতিও হোনা হয়ে যায়, আর বাইরে মাসে মনে করেন ধান টান ফাঁকলে মনে করেন বদলি হয় না। আমরা যে কষ্টটা করি, এই কষ্টটার মূল্যটা আমরা পাই না। বর্তমানে সিচুয়েশনে যে সব কিছু যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, ওই পরিমাণে কিন্তু আমরা কৃষকরা ন্যায্য টাকা পাচ্ছি না। গ্রামের মাঠ জুড়ে উর্বর ফসল, কৃষকের ঘামে ভেজা এই জীবনই আমাদের অন্য যোগায় বেঁচে থাকার স্বপ্ন বুনে। উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না পেলে থমকে যেতে পারে এই স্বপ্ন। এমন বাস্তবতায় সরকার কৃষকদের জন্য চালু করছে কৃষি কার্ড। কৃষক কার্ডের মাধ্যমে প্রতিকূলতায় টিকে থাকা কৃষক পাবেন সরকারের নানাবিধ সহযোগিতা। আমরা যাতে সবাই কৃষক যারা কৃষিকার্ডটা যাতে আমরা পাই, তো লোনটা যাতে আমরা কৃষিকার্ডটা দিয়ে করতাম পারি, এই জন্যই এটা সারটা যাতে আমরা ঠিকমতো পাই। বর্তমানে যে স্মার্ট কার্ড যে বিতরণ হচ্ছে, শুধু সীমিত জিনিস দিয়ে কৃষকদেরকে সন্তুষ্ট করলে হবে না, তাকে পাশ্চাত্য যে কৃষি আছে সেই কৃষির সাথে যেন সম্পৃক্ত করা হয়। 45,000 মৎস্য চাষির নিরলস প্রচেষ্টায় বছরে মাছ উৎপাদন হয় 3.25 লাখ মেট্রিক টন। সাফল্যের একই চিত্র গবাদি পশু, মুরগি ও ডিম উৎপাদনেও। কৃষক কার্ড বিতরণে সরকারের পাইলটিং প্রোগ্রামে প্রথম দফায় জেলার 1,458 জন কৃষক পাবেন এই কার্ড। ভূমিহীন থেকে শুরু করে বড় চাষি
সবাই এখানে অন্তর্ভুক্ত হবে। ইভেন লাইভ স্টক মানে আমাদের প্রাণী সম্পদ এবং মৎস্য অধিদপ্তরে যারা জড়িত, বিশেষ করে মৎস্য চাষী এবং যারা পশুপালন করে, তারাও এই কার্ড পাবে। উৎপাদনে সাফল্যের ধারায় এগিয়ে কুমিল্লার কৃষি। কৃষক কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে কৃষি উপকরণ আর নগদ সহায়তা পেলে সবুজ বিপ্লবে কৃষকের মুখে ফুটবে প্রাপ্তির হাসি। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। পুরনো বছরকে পেছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানাতে 3 পার্বত্য জেলার মারমা সম্প্রদায়ের মানুষ মেতে উঠেছেন তাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবে। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বান্দরবানে শুরু হয়েছে 3 দিন ব্যাপী এই বর্ষবরণ উৎসব। উৎসবকে ঘিরে পাহাড়ি পল্লীগুলোতে চলছে নানা আয়োজন। বান্দরবান থেকে বাকিটা জানাচ্ছেন রিজভী রাহাত। পার্বত্য অঞ্চলে বসবাসকারী মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব সাংগ্রাই। পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করতে প্রতি বছরই এই উৎসব উদযাপন করেন তারা। শত বছরের ঐতিহ্যবাহী এই উৎসবকে ঘিরে মারমা পল্লীগুলোতে বইছে আনন্দের আমেজ। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় সাংগ্রাই উৎসবের আনুষ্ঠানিকতা। বিভিন্ন ক্যাং ও বিহারে চলছে মঙ্গল প্রদীপ প্রজ্বলন, ছাইয়াং দান সহ নানা ধর্মীয় আচার। নতুন পোশাকে সজ্জিত তরুণ তরুণীরা ঘুরে বেড়াচ্ছেন বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের বাড়িতে। শুধু তাই নয়, একে অপরকে পানি ছিটিয়ে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করছেন সব বয়সী নারী পুরুষ। বাড়ি বাড়ি আয়োজন করা হয়েছে বাহারি খাবারের। যদিও এটি মারমা সম্প্রদায়ের উৎসব, তবুও সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে পুরো বান্দরবান যেন পরিণত হয়েছে এক মিলন মেলায়। আমাদের ঐতিহ্যবাহী একটা উৎসব আমাদের সাংগ্রাই। এটা নতুন বছরকে আমরা বরণ করছি, পুরান বছরকে আমরা বিদায় দিচ্ছি সুন্দরভাবে। এখানে 11টা জাতি গোষ্ঠীর মধ্যে নিজ নিজ ট্র্যাডিশনাল ড্রেস ভাবে পরে এসেছে। আমরা বিশু উৎসব শুরু করে থাকি ফুল বিশুর মাধ্যমে। গঙ্গার মার উদ্দেশ্যে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে আগমন করে। এই উৎসবে আমরা সকলে আনন্দের সঙ্গে উদযাপন করি। মূলত এটি একটি প্রাণের উৎসব, যেটি একটি সামাজিক উৎসব, ধর্মীয় উৎসব। এর পাশাপাশি আসলে বাঙালিরা এই উৎসবে যোগদান করে। আমাদের এই ঐতিহ্য ভালোবাসা, আন্তরিকতা যেন বজায় থাকে, আমাদের মধ্যে যেন কোনো ভেদাভেদ বৈষম্য না থাকে। সব জায়গা থেকে মিনিমাম আমরা সমাগম আশা করি প্রায় 4000-এর মতো আমাদের যুবক যুবতী থেকে শুরু করে বাদ্যযন্ত্রের মাধ্যমে আমরা এই উৎসব উদযাপন, এই ঐতিহ্যবাহী সাংগ্রাইকে আমরা উপভোগ করব বলে আমরা মনে করছি। বর্ষবরণ উপলক্ষে জল খেলা, পিঠা তৈরি, বৌদ্ধ মূর্তি স্নান, বয়স্ক পূজা, হাজার প্রদীপ প্রজ্বলন এবং নিজস্ব ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী 16 এপ্রিল শেষ হবে মারমা সম্প্রদায়ের এই সাংগ্রাই উৎসব। এখন বান্দরবান। পহেলা বৈশাখকে সামনে রেখে চলছে বর্ষবরণের নানা প্রস্তুতি। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম এবং বগুড়া থেকে রাজীব সেলিম। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে ফয়সালের কাছে। ফয়সাল, বর্ষবরণের প্রস্তুতি কেমন দেখছেন এবং আজ সারাদিন কি কি আয়োজন রয়েছে সেখানে? বাংলা নতুন বছরকে বরণে বেশ জোরে সোরেই চট্টগ্রাম জুড়ে প্রস্তুতি চলছে। বেশ কয়েকটি জায়গায় এবার এই আয়োজন করা হবে বৈশাখকে বরণের জন্য। চট্টগ্রামবাসী তাদের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। আমরা আছি নগরের শিল্পকলা একাডেমিতে। এখানেও বেশ বড়সড় আয়োজন হয় প্রতি বছর। আজকে এখানে মূলত চৈত্র সংক্রান্তি বা বছর বিদায়ের যে আয়োজন, সেই আয়োজন কিন্তু বিকেলে হবে। তবে তার আগে বৈশাখের যে আয়োজন, সেই আয়োজনের জন্য কিন্তু এখানে মঞ্চসহ বিভিন্ন ধরনের যে প্রস্তুতি সেগুলো চোখে পড়ছে। যারা আয়োজক আছেন তারা ইতিমধ্যেই বেশ কিছু ব্যানার ফেস্টুন যেমন প্রস্তুত করেছেন, তেমনি বৈশাখের যে উপকরণগুলো আমরা দেখি শোভাযাত্রায়, সেই শোভাযাত্রার বিভিন্ন উপকরণও কিন্তু প্রস্তুত করা হয়েছে। গতকাল সারা রাত জুড়ে এখানে যারা শিল্পকলার শিক্ষার্থী আছেন, চারুকলার শিক্ষার্থী আছেন, তারা কিন্তু অনেকেই এখানে সময় দিয়ে বেশ কিছু মুখোশ এবং বৈশাখের নানা উপকরণ, শোভাযাত্রা নানা উপকরণ প্রস্তুত করেছেন। এবং শিল্পকলা থেকে একটি শোভাযাত্রা বের করা হবে এবং সেটি চট্টগ্রামের ডিসি হিল পর্যন্ত, অর্থাৎ কাজিরডেউরি থেকে ডিসি হিল পর্যন্ত একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। একটি বর্ণাঢ্য শোভাযাত্রা, পাশাপাশি এবার একটি অন্যতম আকর্ষণ হচ্ছে চট্টগ্রামের সার্কিট হাউস থেকে ডিসি হিল পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার একটি আলপনা আঁকা হয়েছে সড়ক জুড়ে। এছাড়া সবচেয়ে যে বিষয়টি এবার আলোচিত হচ্ছে বা মানুষজন যেটির জন্য মুখিয়ে আছে, সেটি হচ্ছে চট্টগ্রামের ডিসি হিলের যে আয়োজন,
দীর্ঘ সময় ধরে আসলে ডিসি হিলের আয়োজনটি বন্ধ ছিল নানা কারণে। তবে এইবার কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিসি হিলের যে বর্ষবরণের আয়োজন, যে ঐতিহ্যবাহী আয়োজন, সেটি কিন্তু আবারও করা হয়েছে এবং সেটিকে ঘিরেও কিন্তু মানুষ আসলে এক ধরনের অপেক্ষা করছে। কারণ ছোটোবেলা থেকেই অনেকেরই স্মৃতি আছে চট্টগ্রামে যে ডিসি হিল, সেই ডিসি হিলে গিয়ে বৈশাখ বরণের, এবং পাশাপাশি চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী শিরিষতলা, এবং সেই শিরিষতলাতেও এবার কিন্তু আয়োজন থাকছে। এবং বেশ কয়েকটি জায়গায় আমরা দেখেছি চট্টগ্রামের বিভিন্ন আবৃত্তি সংগঠন, বিভিন্ন ছোট ছোট সংগঠন কিন্তু একেবারে পাড়ার যে বিভিন্ন আয়োজন, সেই আয়োজন থেকে শুরু করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় কিন্তু আমরা দেখছি যে আয়োজন করা হয়েছে। এবং এই বৈশাখ বরণে যাতে পুরো আয়োজনটা নির্বিঘ্ন থাকে, সেজন্য চট্টগ্রামের জেলা প্রশাসন এবং চট্টগ্রাম পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার যে বিষয়, সেটিও কিন্তু ইতিমধ্যেই তদারকি করা হচ্ছে। রাত্রি ডিসি হিলে বর্ষবরণের জন্য প্রস্তুত রয়েছে চট্টগ্রাম। এবার একটু যেতে চাই বগুড়ায় রাজীবের কাছে। রাজীব, আপনার কাছে জানতে চাই বগুড়ার কি পরিস্থিতি, বর্ষবরণ ঘিরে কি কি আয়োজন থাকছে? রাত্রি বাংলা বর্ষপঞ্জির হিসেব অনুযায়ী বছরের একেবারে শেষ সূর্যটির উদয় হয়েছে এবং প্রচণ্ড উত্তাপ ছড়াচ্ছে। চৈত্রের একেবারে শেষ সময়ের শেষ দিনের এই সূর্য তার তাপ দিয়ে বছরের সমস্ত গ্লানি এবং পুরনো সব আবরণকে ধুয়ে মুছে দেওয়ার চেষ্টা করছে। আগামীকাল বছরের প্রথম সূর্য উঠবে আর নতুন সূর্যের সাথে শুরু হবে মানুষের নতুন দিন। আর এই দিনটি বরণে গেল কয়েকদিন ধরেই ব্যস্ত সময় পার করছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা, জেলা প্রশাসন, শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। আমরা এখন রয়েছি বগুড়ার কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। এই বিদ্যালয়টিতে শিক্ষার্থীরা সপ্তাহখানেক আগে থেকেই বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি করা শুরু করেছে বছরের প্রথম দিন যে শোভাযাত্রা হবে সেই শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য। আমরা এখানে দেখেছি গ্রাম বাংলায় যে জিনিসগুলো ব্যবহৃত, পুরনো যে জিনিসগুলো বিলুপ্ত হয়ে গেছে এবং বিলুপ্তির পথে রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু এখানে অগ্রাধিকার পেয়েছে। এখানে প্রদর্শন করা হচ্ছে কুলা, ডালা, পালকি, কলস, এছাড়া বিভিন্ন রকম জিনিসপত্র যেগুলো হারিয়ে যাচ্ছে, সেই জিনিসগুলো তারা এখানে এনেছেন এবং সেই জিনিসগুলোর সাথে পরিচিত হচ্ছেন। একটির সাথে একজনের সাথে আরেকজন গল্প করছেন, সেগুলোর ব্যবহার জানছেন এবং বাঙালির যে চেতনা, বাঙালি চেতনা ধারণের জন্য কিন্তু তাদের এটি খুবই গুরুত্বপূর্ণ। গ্রাম বাংলায় কোন জিনিসগুলো আসলে ব্যবহার করা হয়েছে সেই জিনিসগুলোই এখানে নিয়ে আসা হয়েছে। এছাড়া এখানকার যে শুধুমাত্র এই জিনিসগুলো তৈরি করছেন তা নয়, আমরা দেখেছি যে বছরের প্রথম দিনটিতে মেলা বসে। বগুড়া শহরেও বিভিন্ন জায়গায় আগামীকাল মেলা বসবে, পৌর পার্ক, খোকন পার্ক সহ বেশ কয়েক জায়গায় মেলা বসবে। সেই মেলাগুলোতে যারা আয়োজক রয়েছেন তারাও যেরকম ব্যস্ত সময় পার করছেন আজকে, ঠিক একইভাবে মেলায় যারা দোকানি থাকবেন, ব্যবসায়ী থাকবেন, তারাও কিন্তু ব্যস্ত সময় পার করছেন, দোকান সাজাচ্ছেন। এছাড়া মার্কেট বিপণী বিতানগুলোতে আমরা দেখেছি পহেলা বৈশাখের যে সাজ, সেই সাজের জন্য আসলে পোশাক কিনতেও অনেকেই ভিড় করছেন। একইভাবে খাবার তৈরির জন্য যে বিষয়গুলো থাকে, পান্তা ইলিশের যে ব্যবস্থা, সেই আয়োজনগুলো চলছে। বগুড়ার বাজারে ইলিশ কেনাবেচা হচ্ছে, সেগুলো সেই জায়গাগুলোতে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া আমরা দেখেছি খেলনা, যেহেতু পহেলা বৈশাখের থেকে শুরু করে একেবারে শেষ বৈশাখ পর্যন্ত, অর্থাৎ বৈশাখ মাস জুড়েই কিন্তু বিভিন্ন রকম মেলার আয়োজন করা হয়ে থাকে, কোথাও কোথাও মাসব্যাপী মেলার আয়োজন করা হয়ে থাকে। এই জায়গাগুলো থেকে আসলে এই মেলাগুলোতে যে সামগ্রীগুলো বিক্রি হয়ে থাকে, বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা বিক্রি হয়ে থাকে, সেই খেলনাগুলো তৈরির জন্য কিন্তু বগুড়ার বেশ কয়েকটি উপজেলায় খেলনা তৈরি হয়ে থাকে বিভিন্ন গ্রামে। সেই গ্রামগুলোতে কিন্তু গেল 2 মাস ধরে ব্যস্ততা চলছে বৈশাখ জুড়ে যে মেলা চলবে সেই মেলাগুলোতে খেলনা বিক্রির জন্য। এছাড়া নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এই ছিল আমার কাছে বগুড়ায় পহেলা বৈশাখ উদযাপনের যে বিষয়গুলো, সেগুলো থেকে সব শেষ খবর। বর্ষবরণের নানা প্রস্তুতির খবর জানাতে চট্টগ্রাম এবং বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। বসন্তের মাতাল হাওয়ায় চারদিকে ফুলের সমারোহ আর গাছের ডালে কোকিলের ডাক। প্রকৃতির এই বদলের সাথে তাল মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে বর্ষবরণের শেষ সময়ের প্রস্তুতি। মঙ্গল শোভাযাত্রায় স্থান পাচ্ছে বিশাল আকৃতির ইলিশ এবং বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রতীকী বার্তা নিয়ে বিশাল ঘোড়া। চারুকলার প্রস্তুতি আবার পবার মৃৎপল্লীতে শখের হাঁড়িতে পড়ছে শেষ মুহূর্তের আলপনা। মারুফ হাসান জানাচ্ছেন বাকিটা। নতুনের আগমনকে বরণ করে নিতে প্রকৃতি সেজেছে নবরূপে, আর তাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীদের এখন দম ফেলার সুযোগ নেই। পুরো দমে চলছে পহেলা বৈশাখকে বরণ করে নেওয়ার প্রস্তুতি।
লোকজ ঐতিহ্যের পাশাপাশি এবার মঙ্গল শোভাযাত্রার থিমে গুরুত্ব পাচ্ছে সমসাময়িক পরিস্থিতি। শিক্ষক শিক্ষার্থী সবাই মিলে ভালোবাসা বন্ধনে আমরা এবারে বসে একটা আয়োজন করতে যাচ্ছি। বিগত বছরগুলোতে নানা প্রতিবন্ধকতা থাকলেও এবার উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপনের অপেক্ষায় সবাই। আমাদের অতীতে যেমন মুঘল সাম্রাজ্যে বিভিন্ন মুখোশ রাজাদের, ওই মুখোশগুলো আমরা বানানোর চেষ্টা করছি। দেশের কল্যাণের স্বার্থে কি কি চিন্তা ভাবনা রয়েছে সেই জিনিসগুলোকে আর কি ফুটিয়ে তোলা। আমাদের চারুকলা অনুষদ আছে, তারা প্রতি বছর কাজ করে থাকে। এটা এবারও তারাই কাজ করছে এই পয়লা বৈশাখকে সাফল্যমণ্ডিত করার জন্য। বাংলাদেশের সকল বর্ণের সকল ধর্মের মানুষ এখানে মিলিত হতে পারে এবং তাদের আত্মার গান গাইতে পারে। ক্যাম্পাসের বাইরে পবা উপজেলার বসন্তপুর গ্রামের মৃৎপল্লীতে চলছে হাড়ি তৈরির ব্যস্ততা। এখানে প্রাণ পাচ্ছে বাঙালির হারিয়ে যাওয়া ইতিহাসের স্মারক শখের হাড়ি। পয়লা বৈশাখের নববছর আর বাঙালির ঐতিহ্য। আমাদের কাজের চাহিদা একটু বেশি থাকে, মানে ব্যস্ততার মধ্যে আমরা সময়টা পার করতে হয় কয়টা দিন। শখের হাড়ির উজ্জ্বল রঙের মতোই রঙিন হয়ে উঠুক বাঙালির প্রতিটি দিন। অশুভকে পেছনে ফেলে নতুন বছর বয়ে আনুক অনাবিল আনন্দ। মারুফ হাসান, এখন, রাজশাহী। ফুলের রঙে রঙিন যশোরের গদখালি। গোটা এলাকার বিস্তীর্ণ মাঠ জুড়ে দোল খাচ্ছে গোলাপ, গাঁদা সহ বিভিন্ন রকম ফুল। বাংলা নববর্ষ ঘিরে মৌসুমের শেষ সময়ে ফুল চাষে ব্যস্ত সময়ে পার করছেন ফুল চাষিরা। বৈশাখকে বরণ করতে 3 কোটি টাকার ফুল বিক্রির আশা চাষিদের। বিস্তারিত জানাচ্ছেন রিপন হোসেন। বছর জুড়ে সারা দেশে যে ফুল বেচাকেনা হয় তার অন্তত 70% সরবরাহ হয় যশোর থেকে। জিকরগাছার গদখালির পাইকারি বাজারে প্রতিদিন সকালে অন্তত 15 থেকে 20 লাখ টাকার বিভিন্ন রকমের ফুল বিক্রি হয়। ফুল চাষিরা বলছেন বাংলা নববর্ষ ঘিরে মৌসুমের শেষ সময়ে ভালো দাম পেলে লাভবান হবেন তারা। ফুলের ভিতরে ভালো করে সুন্দর করে ট্রিটমেন্ট, সার, পানি সব দিয়ে ফুলটা তৈরি করতেছি। যদি আবহাওয়া এরকম ভালো থাকে তাহলে মোটামুটি একটা আমরা ভালো দাম পাবো। পয়লা বৈশাখকে ঘিরে আমরা যে টার্গেটটা নিছি সেই টার্গেট অনুযায়ী অবশ্য ফুলের বাজার উঠতে শুরু করেছে। আমাদের ফুল মোটামুটি মজুদ আছে, তো যদি দামটা ভালো পায় তাহলে চাষি আর একটু ভালো লাভবান হবে। নববর্ষ ঘিরে কয়েকদিনে গদখালি ফুল বাজার থেকে 2.5 থেকে 3 কোটি টাকার ফুল বিক্রি হবে বলে প্রত্যাশা ফুল চাষি ও ব্যবসায়ীদের। যে পরিমাণ চাহিদা আছে এবং ফুলের মূল্য যদি এভাবে থাকে তাহলে আগামী অনুষ্ঠানকে ঘিরে আমাদের এই ফুলের রাজ্য থেকে 2 থেকে 2.5 কোটি টাকার ফুল বিক্রি হতে পারে বলে আমরা আশা করছি। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে প্রায় 1,500 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে 13 ধরনের ফুল চাষ হয়। চাষ আরও বাড়াতে কৃষককে নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। তবে আমরা চেষ্টা করব বর্তমান সরকারের সহযোগিতার মাধ্যমে যাতে বিদেশে রপ্তানি করতে পারি। এজন্য আমরা কৃষক ভাইদের ঠিক সেইভাবে প্রশিক্ষণ সহ বিভিন্ন ধরনের সহযোগিতা পরামর্শ দিয়ে যাব। সারা দেশে পুরো বছর জুড়ে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে ফুলের যে চাহিদা তার প্রায় 70% পূরণ করে যশোরের গদখালির ফুল চাষিরা। রিপন হোসেন, এখন, যশোর। পহেলা বৈশাখকে ঘিরে চাহিদা বেড়েছে ইলিশের, তাই আহরণ নিষিদ্ধ সময়েও ইলিশ শিকারে নদীতে ছুটছে বেপরোয়া জেলেরা। নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীপাড়ের আড়তগুলোতেও ক্রেতা বিক্রেতার ভিড় বেড়েছে। এতে ভেস্তে যাচ্ছে জাটকা রক্ষায় 2 মাসে অভয় আশ্রম কর্মসূচি। তালহা জুবাইরের প্রতিবেদন। দরজায় করা দাঁড়ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আবহমান কাল ধরে পান্তা ইলিশ খাওয়ার মধ্য দিয়ে উৎসবটি পালিত হয়ে এসেছে। তবে আগের মতো আর ইলিশ সহজলভ্য নেই। তাই ইলিশ উৎপাদনের ধারা ঠিক রাখতে নদ নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় পহেলা মার্চ থেকে 2 মাসের নিষেধাজ্ঞা দেয় সরকার। তবে নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদী পাড়ের আড়তগুলোতে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইলিশ। পহেলা বৈশাখকে কেন্দ্র করে ইলিশের চাহিদা বাড়ে, তাই বাড়তি দামের আশায় ঝুঁকি নিয়ে মাছ ধরছে জেলেরা। এতে নির্বিচারে ধরা পড়ছে জাটকাও, বিক্রি হচ্ছে বেশ চড়া দামে। পয়লা বৈশাখে ইলিশের চাহিদা বেশি, তবে যারা আনে দূরের থেকে তারা আনে বিদে আজকে আড়ত চলতেছে। ইলিশ মাছ নাই নদীতে, ইলিশ মাছ একবারে কম। কারণ মাছ পাওয়া যায় না, মাছের দাম আছে কিন্তু মাছ পাওয়া যায় না। আমরা আসছি দেখতে, কিন্তু তুলনামূলক নাই তেমন একটা। যে পরিমাণ মাছ থাকার কথা ওই পরিমাণ মাছ নাই।
ঠিক আছে, যার কারণে মাছের দাম একটু বেশি। মৎস্য বিভাগের দেয়া তথ্য মতে নিষেধাজ্ঞার সময়ে জেলায় নিবন্ধিত প্রায় 1.5 লক্ষ জেলেকে চালসহ নিত্যপণ্য সহায়তা দেয়া হয়। তাই জাটকা রক্ষায় অভিযান চালিয়ে প্রায় 150 জন জেলেকে আটক করে বিভিন্ন দণ্ডে দণ্ডিত করা হয়েছে। অভিযান চালু রাখার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হচ্ছে। পয়লা বৈশাখকে কেন্দ্র করে এক ধরনের পান্তা ইলিশের যে প্রবণতা, এটা যদিও 2-3 বছর ধরে সামাজিকভাবে অনেকেই বয়কট করেছে, তারপরেও অনেকে ব্যক্তি উদ্যোগে কিন্তু পান্তা ইলিশ, এই কারণে ইলিশেরও চাহিদা বাড়ে, জেলেদেরও একটা ইলিশ ধরার প্রবণতাটা এই সময় বেশি। সে কারণে আমরা বিশেষ অভিযান পরিচালনা করব। ইলিশের উৎপাদন দিন দিন কমছে। জাটকা রক্ষা করা না গেলে আগামীতে আরো কমবে ইলিশ। তাই জাটকা রক্ষায় সবাই সচেতন হবে, এমনটাই আশা। তালহা জুবাইর, এখন চাঁদপুর। বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে ব্রিফিং করছেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি আহসান হাবিব পলাশ। আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সৃষ্টির চেষ্টা করে তারা হাসপাতালের সামনে অবস্থান করে উচ্ছৃঙ্খল আচরণ করে, উচ্চস্বরে স্লোগান, চাঁদাবাজি, গালাগালি এবং পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালায়। উক্ত ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রিন্ট মিডিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি আমলে নিয়ে দ্রুততার সঙ্গে এই অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য তৎপরতা চালাই এবং আমরা আজকে পুরো টিম গ্রেপ্তার করতে সক্ষম হই। ধন্যবাদ। আচ্ছা, আর কি কুষ্টিয়ায় যে পীরকে হত্যা করা হলো, সেখানে আপনাদের কোনো অভিযান বা তৎপরতা আছে কিনা? কারণ এরকম দিনে দুপুরে হত্যাকাণ্ড, আপনাদের কোনো মুভমেন্ট কি বা আপনারা কোনো তদন্ত করছেন কিনা? তাদের কাউকে গ্রেপ্তারের আওতায় আনতে পেরেছেন কিনা বা চেষ্টা করছেন? এত সংক্রান্তে আমরা জানি, আমরা খোঁজখবর রাখছি চারিদিকে এবং মামলা হলে অভিযুক্তদের নাম দেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। ছায়া তদন্ত চলছে। একটা বিষয়, মোহাম্মদপুর নিয়ে তো আপনাদের অনেক অভিযান, অনেক ধরনের জিনিস থেকে, তারপরও গতকালকে মোহাম্মদপুরের দিন দুপুরে যে নৃশংস বর্বরভাবে মানে কুপিয়ে হাত পা বিচ্ছিন্ন করা হলো, এটা কি আসলে দায় আপনারা এড়াতে পারেন কিনা? কারণ এত কিছুর পরও এই ঘটনা কীভাবে ঘটে? এর বিরুদ্ধে প্রায় 18টা মামলা আছে। শোনেন, আমি বলি আপনাকে, দায় এড়ানো বা দায় শোল্ডার করার বড় বিষয় নয়। ঘটনা ঘটলে আমরা কাজ করছি কিনা এটা একটা বিষয়। সব দায় আমি নেব কেন? সব দায় কি আমারই থাকবে? 18টা যার মামলা, তার দায় কি শুধু পুলিশ নেবে বা র্যাব নেবে? এটা কি এই প্রশ্ন তো জবাব আপনি আমার কাছে খুঁজতে হবে না। আমি দায় নেবো না। আমার কাজ হচ্ছে যখন অপরাধ করবো না, আমি অপরাধী পেয়ে যাব, তখন আমি তাদের গ্রেফতার করবো। বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে ব্রিফিং করছিল র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি আহসান হাবিব পলাশ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চৈত্র সংক্রান্তি উপলক্ষে চাঁদপুরের মঠখোলায় অনুষ্ঠিত হচ্ছে 100 বছরের ঐতিহ্যবাহী শিববীর মেলা। মেলা উপলক্ষে মাটির তৈরি খেলনা সহ নানা ধরনের খেলনার দোকান বসিয়েছে বিক্রেতারা। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবাইর। তালহা, মেলার বিস্তারিত খবর আপনার কাছ থেকে জানতে চাই এবং কয়দিন থাকবে এই মেলা? রাত্রি, এই যে চাঁদপুর শহরতলিতে মঠখোলায় চৈত্র সংক্রান্তি উপলক্ষে যে মেলা বসে, সেটা কিন্তু আসলে 100 বছরের ঐতিহ্যবাহী মেলা। যদিও কালের বিবর্তনে কিছুটা মেলার জৌলুস কমতে শুরু করেছে। এখন আছি আমি সেই মেলার প্রাঙ্গণে। আমার পেছনেই আপনি ঠিক দেখতে পাচ্ছেন নানান ধরনের খেলনা সহ বিভিন্ন ধরনের মাটি, বাঁশের, বেতের তৈজসপত্র নিয়ে কিন্তু মেলার পসরা সাজিয়ে বসছেন যারা বিক্রেতা রয়েছেন। এবং এই মেলাকে কেন্দ্র করে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন, বিশেষ করে ছোট ছোট শিশুরা কিন্তু তাদের বাবা মায়ের সাথে এই মেলায় ঘুরছেন, দেখছেন এবং তাদের নানান ধরনের খেলনা কিন্তু তারা কিনে নিচ্ছেন। আপনার মাধ্যমে একটু দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই, 100 বছর আগে এখানে চৈত্র সংক্রান্তিতে, অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনে এখানে শিবের পূজা হতো। সেই শিবের পুজোকে ঘিরে কিন্তু যারা স্থানীয় রয়েছেন তাদের মাধ্যমে কিন্তু এই মেলার প্রচলন শুরু হয়ে থাকে। দিনব্যাপী এই মেলা আসলে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই মেলা অনুষ্ঠিত হবে এবং এই মেলাকে কেন্দ্র করে নানান জায়গা থেকে কিন্তু যারা বা হাতের কাজ কিংবা মাটির কাজের নানান ধরনের পুতুল সহ নানান ধরনের খেলনা তারা যারা তৈরি করে থাকেন, তারা কিন্তু এই মেলাকে কেন্দ্র করে একটি দিনের জন্য এখানে আসেন। এবং একই সাথে আসলে আমরা দেখতে পাচ্ছি আগামীকালকে যে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, সেই বৈশাখের একদিন আগেই কিন্তু একটা উদযাপনের আমরা প্রস্তুতিও কিন্তু দেখতে পাচ্ছি। মেলাতে আসলে নানান ধরনের
খেলনা ছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুড়ি, মুরগি কিংবা বাতাসা, জিলাপি সহ নানান ধরনের খাবারও কিন্তু উঠছে। তবে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে মাটির খেলনার চাহিদা কিন্তু দিন দিন কমছে এবং সেই জায়গাটি কিন্তু আসলে দখল করে নিচ্ছেন প্লাস্টিক, যাতে করে এতে করে আসলে যারা মেলাতে আসছেন তারাও কিন্তু বেশ হতাশাই কিন্তু ব্যক্ত করছেন। তরুণ প্রজন্ম কিংবা নতুন প্রজন্মের কাছে কিন্তু আসলে মাটির খেলনা কিংবা জিনিসপত্র পরিচয় করে দেওয়ার জন্য কিন্তু তারা এই মেলাতে আসছেন বলে জানাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে রাত্রি এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে চৈত্র সংক্রান্তি উপলক্ষে মেলার আয়োজনের সবশেষ। শিববির মেলার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তালহা জুবাইর। জ্বালানির সংকটে কুমিল্লার অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ। জরুরি প্রয়োজনেও মিলছে না চাহিদা মতো জ্বালানি তেল। দিনাজপুরে 200 থেকে 500 টাকার তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহককে। নির্ধারিত বরাদ্দ না পাওয়ায় অনেক পেট্রোল পাম্পে তেল বিক্রি প্রায় বন্ধের মুখে। এ নিয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল আর দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন কঙ্কন কর্মকার। প্রথমেই যাচ্ছি খালেদের কাছে কুমিল্লায়। খালেদ, রেশনিং করা হচ্ছে কিনা কুমিল্লাতে এবং চালকরা যতটা চাচ্ছেন ততটুকু জ্বালানি পাচ্ছেন কিনা? রাত্রে কুমিল্লায় 80টি ফিলিং স্টেশন রয়েছে, তার মধ্যে অধিকাংশ ফিলিং স্টেশনে কিন্তু বন্ধ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সকাল থেকে যে চিত্রটি দেখেছি যে মহাসড়কের অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ রয়েছে এবং যার ফলে যে 2-4টি ফিলিং স্টেশনে অকটেন, জ্বালানি এবং ডিজেল দেয়া হচ্ছে সেগুলোতে কিন্তু প্রচণ্ড ভিড় আমরা দেখছি। বিশেষ করে এখন পর্যন্ত কিন্তু কোথাও আমি অকটেন দিতে দেখিনি। এ পর্যন্ত 20 থেকে 25টি ফিলিং স্টেশনে আমরা ঘুরে এসেছি। এখানে 2টি ফিলিং স্টেশন পেয়েছি যেখানে ট্রাকের দীর্ঘ সারি পেয়েছি, যেখানে ডিজেল নেওয়ার জন্য কিন্তু অনেক লম্বা সারি রাস্তার কয়েক কিলোমিটার ছাড়িয়ে গিয়েছে। তো চালকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে দীর্ঘ পথে তাদেরকে কয়েক দফায় ডিজেল নিতে হচ্ছে এবং প্রতিটি পাম্পে তারা 10 থেকে 20 লিটারের বেশি ডিজেল আসলে পাচ্ছেন না, যার কারণে তারা যে দীর্ঘ সময় যানবাহনের যে নির্ধারিত গন্তব্য থাকে তাতে কিন্তু সময় অতিরিক্ত পথে নষ্ট হচ্ছে এবং তারা এই যে তেলের জন্য, অকটেনের জন্য অথবা জ্বালানির জন্য কিন্তু তারা যে অপেক্ষা করছেন তাতে তাদের অধিকাংশ সময় নষ্ট হচ্ছে এবং এতে পরিবহন খরচও বেড়ে যাচ্ছে। এবং এই পাম্পগুলোতে কথা বলেছি, তারা বলছেন যে তাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদা মতো কিন্তু তারা এখানে তেল পাচ্ছে না। এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই ছিল সবশেষ। আমরা চলে যাচ্ছি দিনাজপুরে, সেখান থেকে কঙ্কন জানাবেন সেখানকার পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই দর্শকদের জানিয়ে রাখি যে দিনাজপুরে প্রথমবারের মতো পেট্রোল গ্রাহকদের জন্য যে ফুয়েল কার্ড সেটি কিন্তু চালু করার উদ্যোগ নিয়েছে দিনাজপুর জেলা প্রশাসন। গতকালকে কিন্তু এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এখানে এই আপনার এই পেট্রোল কার্ডের মাধ্যমে, ফুয়েল কার্ডের মাধ্যমে কিন্তু 6 রকমের তথ্য চাওয়া হয়েছে। এর ভিতরে ড্রাইভিং লাইসেন্স, আপনার এনআইডি এবং মোটরসাইকেলের কাগজপত্র, এগুলো থাকলে সকলেই এই ফুয়েল কার্ডের জন্য আবেদন করতে পারবেন। সব ঠিকঠাক থাকলে আগামী 20 তারিখে বা 20 তারিখের পরে কিন্তু এই ফুয়েল কার্ডের মাধ্যমে কিন্তু তেল সংগ্রহ করা যাবে। আরেকটি বিষয় আপনি জানেন যে দিনাজপুরের যে পার্বতীপুর উপজেলায় যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের যে ডিপো রয়েছে সেখান থেকে কিন্তু রংপুর বিভাগের 8 জেলায় ফুয়েল সরবরাহ করা হয়। গতকালকে কিন্তু 42টি পেট্রোল পাম্প, অর্থাৎ 8 জেলায় 42টি পেট্রোল পাম্প কিন্তু তেল উত্তোলন করেছে। এর ভিতরে অকটেন উত্তোলন করেছে 9500 লিটার এবং পেট্রোল নেওয়া হয়েছে 8300 লিটার। আর পেট্রোল ডিস্ট্রিবিউশনের কথা যদি বলি, আমি এখন আছি দিনাজপুর শহরের রহমান ব্রাদার্স একটি পেট্রোল পাম্প। এখানে কিন্তু মোটরসাইকেলের দীর্ঘ লাইন, অর্থাৎ বলা যায় যে প্রায় অর্ধ কিলোমিটার লাইনে কিন্তু দাঁড়িয়ে আছেন, পেট্রোল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু সকাল 6টা থেকে লোকজন দাঁড়িয়েছে, কেউ 10টা থেকে কিন্তু পেট্রোল দেওয়া শুরু হয়েছে। তুষার রোদে তারা পেট্রোল নেওয়ার জন্য লাইনে দাঁড়া হয়েছেন। এখানে কিন্তু কিছুক্ষণ আগে ম্যাজিস্ট্রেট এসেছেন এবং তিনি কিন্তু পেট্রোল যারা নিচ্ছেন তাদের ড্রাইভিং লাইসেন্স এবং নাগরিক কাগজপত্র এগুলো দেখছেন। যাদের কাগজপত্র বৈধ তাদেরকে পেট্রোল দেওয়া হচ্ছে, বাকিদের কিন্তু দেওয়া হচ্ছে না। এই ছিল রাত্রি দিনাজপুর থেকে তেলের সর্বশেষ খবর। জ্বালানি সংকটের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। কাজ হোক চাই, সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলস এই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান।
খুলনা বিভাগে ছড়িয়ে পড়েছে শিশুদের হাম আতঙ্ক। এর মধ্যে মারা গেছেন 10 জন। নোয়াখালীতেও গত 12 দিনে হাসপাতালে 144 জন হাম আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে আরও জানাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন তরিকুল ইসলাম, আর নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন নাসিম শুভ। এবার যেতে চাই তরিকুলের কাছে। তরিকুল, হামের টিকা দেওয়া হচ্ছে কিনা ঠিকঠাক মতো, কি তথ্য রয়েছে আপনার কাছে? কার্যক্রম চলছে এবং সেই সাথে হামে আক্রান্ত হয়ে যে শিশুগুলো এখানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসছে তাদের চিকিৎসা চলছে এবং সেখানে খুলনা বিভাগের বিভিন্ন জেলা ছাড়াও এর জেলার বাইরে বরিশাল বিভাগ থেকে এখানে আমরা দেখেছি কয়েকজন রোগী এখানে আসছে। এখানে যেটা হামের জন্য যে উপসর্গগুলো রয়েছে সেটি হচ্ছে সর্দি কাশির মতো উপসর্গ, মুখের ভিতর সাদা দাগ, হামজনিত ফুসুরি, এই বিষয়গুলো নিয়েই এখানে আসলে ভর্তি হচ্ছে এবং বিভিন্ন শিশুদের গায়ে দেখা যাচ্ছে যে র্যাশ মতো উঠেছে এবং এই সব নিয়েই শিশুরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এখানে যে হামের যে ইউনিট খোলা হয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে বেড রয়েছে স্বল্প পরিসরে, সেই বেডগুলোর পরও এখানে যে নিচে শিশুরা এখানে ভর্তি রয়েছে এবং শিশুদের অভিভাবকরা রয়েছে, চিকিৎসা চলছে। এখানে যারা চিকিৎসক রয়েছেন তারা প্রতিটা শিশুর কাছে যাচ্ছেন এবং সেখানে অবস্থা পর্যবেক্ষণ করছেন। তবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যে উপসর্গ নিয়ে 3 জন ইতিমধ্যে মারা গেছে, তাদের অন্য অন্য রোগে তারা আক্রান্ত ছিল বলে আমাদেরকে তারা জানিয়েছেন এবং সেই সাথে আমরা যেটি দেখেছি যে তারা যেটি বলছেন যে চিকিৎসকরা এখানে যারা হামে আক্রান্ত হয়ে যে শিশুরা এখানে আসছে তাদের এই উপসর্গগুলো তারা যে এটা লক্ষ্য করছে সেটি সবারই একই রকম উপসর্গ নিয়েই তারা এখানে ভর্তি হচ্ছে। তো আমরা এই পর্যন্ত খুলনা বিভাগের 10টি জেলার যে চিত্র বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আমরা যেটি জানতে পেরেছি যে 889 জন এখনো পর্যন্ত আক্রান্ত হয়ে চিকিৎসা গ্রহণ করেছেন এবং এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 20 জন এই ইউনিটে ভর্তি রয়েছে এবং এখানে যারা যে আমরা কথা বলেছি যে বিভিন্ন জায়গা থেকে যে শিশুগুলো আসছেন তার অভিভাবকরা মধ্যে আসলে আতঙ্ক দেখা দিয়েছে এবং খুলনার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে যে এটি আসলে ছড়িয়ে পড়ে কিনা, সেই জন্যই। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং খুলনা বিভাগের সংক্ষিপ্ত হামের চিত্র। চলে যাচ্ছি নোয়াখালীতে, সেখানে রয়েছেন নাসিম শুভ, তার কাছ থেকে জানবো সেখানকার সর্বশেষ পরিস্থিতি। খুলনার মতো পরিস্থিতি কিন্তু নোয়াখালীতেও একই চিত্র। নোয়াখালীতেও দিন যতই বেড়ে চলছে ততই বেড়ে চলছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা নোয়াখালীতে। আমি আজ এসে কথা বলেছি 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে যিনি আবাসিক চিকিৎসা কর্মকর্তা রয়েছেন, তার সাথে তিনি জানিয়েছেন গত 12 দিনে অর্থাৎ চলতি মাসের শুরু থেকে আজকে পর্যন্ত এখানে 144 জন হাম আক্রান্ত বিভিন্ন বয়সী শিশু তারা এসে সেবা নিয়েছেন। পাশাপাশি আজ কিন্তু এখানে 41 জন ভর্তি রয়েছেন। এছাড়া নোয়াখালীর যে অন্যান্য উপজেলাগুলো রয়েছে সেই সকল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সেও কিন্তু বেশ কয়েকজন রোগী চিকিৎসা নিয়েছেন বলে আমরা সিভিল সার্জনের মাধ্যমে জানতে পেরেছি। তবে এখানে এসে চিকিৎসক এবং কর্মরত নার্স সহ অন্যান্য স্টাফদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে এখানে কিন্তু আসলে নোয়াখালী 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আসলে চিকিৎসা সংকট এবং হিমশিম খেতে হচ্ছে নার্স, চিকিৎসক সহ অন্যান্যদেরকে। কারণ হচ্ছে এখানে যে পরিমাণ জনবল রয়েছে সেই পরিমাণ জনবল আসলে অন্যান্য ওয়ার্ডের জন্য তারা সুনির্দিষ্ট করা থাকলেও হামের জন্য আলাদা যে আইসোলেশন ইউনিট করা হয়েছে সেটিতে চিকিৎসা সেবা দিতে বাড়তি জনবল প্রয়োজন হচ্ছে, কিন্তু এই বাড়তি জনবল তাদের আসলে না থাকায় ওই চিকিৎসক এবং নার্সরা কিন্তু ভাগ করে এসে এখানেও চিকিৎসা সেবা দিতে হচ্ছে, যার কারণে তারা কিন্তু রোগীদের যে সঠিক চিকিৎসা সেবা সেটি দিতে হিমশিম খেতে হচ্ছে। এখানে যারা চিকিৎসক এবং নার্স রয়েছেন তাদের দাবি হচ্ছে আসলে নোয়াখালীর অন্যান্য যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে, পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে যে স্বাস্থ্য কেন্দ্র গুলো রয়েছে সেগুলোতে কর্মরত যারা চিকিৎসক এবং নার্স রয়েছেন তাদেরকে যদি এই সাময়িক সময়ের জন্য হলেও প্রেষণে এখানে পাঠানো যায় তাহলে হয়তো এই চিকিৎসক সহ জনবল সংকটের এটি কাটিয়ে উঠতে পারলে যে সকল রোগীরা ভর্তি হচ্ছেন তাদেরকে আসলে উন্নত মানের চিকিৎসা সেবা দেওয়া সম্ভব। তো এই ছিল আসলে নোয়াখালী থেকে আমার কাছে হাম পরিস্থিতি নিয়ে সর্বশেষ রাত্রি। হাম পরিস্থিতির খবর জানাতে খুলনা এবং নোয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। ডিজেল সংকটে বিপাকে পড়েছেন ধামরাইয়ের কৃষকরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না প্রয়োজনীয় জ্বালানি। এতে ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম আর বাড়ছে ফসল উৎপাদন নিয়ে অনিশ্চয়তা। যদিও কৃষি বিভাগ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তদারকি জোরদার করা হয়েছে। বাকিটা জানাচ্ছেন হুমায়ুন কবির। সবুজে মোড়া ধামরাইয়ের মাঠ,
বাতাসে দুলছে কচি বোরো ধান, যেন এক শান্তির প্রতিচ্ছবি। কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে কৃষকদের গভীর উদ্বেগ। বিশ্ববাজারে জ্বালানি অস্থিরতার প্রভাব এসে পড়েছে সরাসরি স্থানীয় কৃষিতে। ডিজেলের অভাবে অনেক জায়গায় বন্ধ হয়ে আছে সেচ যন্ত্র। প্রয়োজন মতো পানি না পেয়ে শুকিয়ে যাচ্ছে ফসলি জমি। তেলের অভাবে আমার জমি ফেটে যাচ্ছে, আমার জমিতে ফসল কম হবে। আগে পানি দিতাম একদিন পর পর, এখন পানি দিতেছি 4 দিন 5 দিন পর পর। ফিলিং স্টেশনগুলোতে ডিজেলের জন্য কৃষকদের দীর্ঘ সারি যেন সংকটের বাস্তব চিত্র তুলে ধরছে। সেচ মৌসুমের মাঝপথে জ্বালানির অভাবে চরম দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। 7 দিন ঘুরেও তেল পাচ্ছি না, সিরিয়ালে আসে দেখা যায় তেল শেষ হয়ে যায়, পাবলিক আমার মারবার আহে পানি দেয় না। এদিকে উপজেলা কৃষি বিভাগ জানায়, ধামরাইয়ের বেশিরভাগ সেচ ব্যবস্থা বিদ্যুৎ নির্ভর হওয়ায় পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা কম। তবুও সংকট নিরসনে নজরদারি বাড়ানো হয়েছে। আমরা সেচ মালিকদের নিয়ে তাদেরকে নিয়ে বসেছি এবং আমরা জোরদার করেছি আমাদের মনিটরিং ব্যবস্থা, এবং কোনো ধরনের কোনো সমস্যা হলে দ্রুতই আমরা রিকভারির চেষ্টা করব। চলতি মৌসুমে ধামরাইয়ে প্রায় 16,998 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। জ্বালানি সংকট দীর্ঘায়িত হলে এর প্রভাব পড়তে পারে বোরো মৌসুমের উৎপাদনে। দ্রুত এই সংকট সমাধানে ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। পাশাপাশি কৃষকরা জানিয়েছেন, বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে তাদেরকে জ্বালানি সরবরাহ করা না হলে তারা বড় ধরনের লোকসানের মধ্যে পড়তে পারেন। ওয়ায়ন কবির, এখন, সাভার। আর এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।